তো 76 নম্বর কোশ্চেন, 1 মাইল ও 1 কিলোমিটারের মধ্যে পার্থক্য কত মিটার? তো আমরা জানি 1 মাইল ইজ ইকুয়ালস টু 1.609 কিলোমিটার, আর 1 কিলোমিটার তো 1 কিলোমিটার। তার মানে এই দুইটার মধ্যে পার্থক্য কত? 0.609 কিলোমিটার। তো এইটাকে যদি মিটারে নাও তাহলে 609 মিটার। ওকে, তো 1 মাইল আর 1 কিলোমিটারের মধ্যে পার্থক্য হলো 609 মিটার। তো এইটার জন্য ভাইয়া এক্সট্রা কি পড়বো? এইটার জন্য তুমি এই কনভার্সনগুলো কিছু কিছু কনভার্সন মুখস্থ রাখতে পারো। আমি একটু এখানে বলে দিই, কোন মানে অনেকগুলো কনভার্সন, তো সবগুলো কনভার্সন মুখস্থ রাখতে গেলে অনেক প্যারা হয়ে যায়। যে কয়টা কনভার্সন তুমি মনে রাখবা তা সেটা দিয়ে মোটামুটি তুমি ঘুরে পেঁচে বাকিগুলা করতে পারবা। 1 নাম্বার মনে রাখবা কিলোমিটার আর মাইলের মধ্যে সম্পর্ক। ওকে, 2 নাম্বার মনে রাখবা ইঞ্চি আর সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক। এরপরে ইঞ্চি আর ফিটের মধ্যে সম্পর্ক। ওকে, আর মনে রাখবা পাউন্ড আর কেজির মধ্যে সম্পর্ক। ইয়েস, আপাতত অনেকগুলা ডেটা মুখস্থ রাখার চেয়ে তুমি এই 4টা ডেটা যদি ঠিকমতো মনে রাখতে পারো না, তাইলে মোটামুটি তুমি পারবা। ওকে, তো এই 4টা একটু মনে রাখার চেষ্টা করবা, আর যদি বেশি যাদের ধারণ ক্ষমতা তারা সবগুলা করতে পারো ভালো, কেন কি এইরকম টাইপের কোশ্চেন দেখতেছি তো দিচ্ছে প্রায়। আর এই কিলোমিটার আর মাইলের কোশ্চেনটা তো খুব কমন, অনেকবারই আসছে। 77, রাজকীয় দোলকের কার্যকর দৈর্ঘ্য কত? হোয়াট ইজ রাজকীয় দোলক? তো রাজকীয় দোলক বলতে এখানে মনে হয় সেকেন্ড দোলক বুঝিয়েছে, ঠিক আছে, রাজকীয় দোলক বলতে। তো এই ডেটাটা তো আমরা আগেও পেয়েছি যে সেকেন্ড দোলকের জন্য t is equals to 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড is equals to twice by root over l by g। তো এইখানে l এর মানটা বের করবা। তো এখানে l এর মানটা বের করতে গেলে বলছিলাম যে ক্যালকুলেশনটা অনেক বড় হয়, তার চেয়ে আমরা এটা মুখস্থ রাখবো যে একটা সেকেন্ড দোলকের জন্য দোলনকাল 0.994 মিটার হয়। এটা একদম মুখস্থ করে রাখবা, বুঝছো? এটা এরকম করে ক্যালকুলেশন করার কিছু নেই। এই কোশ্চেনটা কিন্তু আগেও একটা আসছিল যে সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত। আর যদি তুমি ক্যালকুলেশন করতে যাও, ক্যালকুলেশন করেও এখানে যে কয়টা অপশন আছে কাছাকাছি অপশনটা তুমি পারবা, 0.994 মিটার বের করতে তুমি পারবা, কিন্তু টাইম যাবে, শুধু শুধু টাইম যাওয়ার দরকার নেই। নিচের কোনটি পরম শূন্য তাপমাত্রা? তো পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? পরম শূন্য তাপমাত্রাটা বলে 0 কেলভিনকে। 0 কেলভিনটা হলো আমাদের পরম শূন্য তাপমাত্রা, যেটাকে ডিগ্রি সেলসিয়াসে নিলে কত হবে? আমরা জানি ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন আমরা পেতে পারি, মানে কেলভিন আমরা স্কেলে তাপমাত্রাটা পাই। তাইলে ডিগ্রি সেলসিয়াস থিটা যোগ 273, ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার সাথে 273 যোগ করলে কেলভিন স্কেলের তাপমাত্রাটা পাই। তাহলে এখানে কেলভিন স্কেলের তাপমাত্রা কত? 0। তাইলে থিটা ডিগ্রি সেলসিয়াস কত আসবে? -273। ওকে, তাহলে আমরা একটু দেখি, যেহেতু আমাদের 4টা অপশন ডিগ্রি সেলসিয়াসে, তার মানে -273টা আমাদের কারেক্ট অ্যান্সার। অনেকে মানে খুব তাড়াহুড়া কইরা 0 ডিগ্রি সেলসিয়াসটা কারেক্ট করে দেবে, অনেকে তাড়াহুড়া করে 0 ডিগ্রি সেলসিয়াস তারা কারেক্ট করে দিবে। কেন কারেক্ট করবে? কারণ কি তার মাথায় তো 0 কেলভিনটা পরম শূন্য তাপমাত্রা সেট হয়ে আছে, তাই যেখানে 0 পাইছে ওইটারে ধাপ করে মানে অ্যান্সার দিয়ে দেবে, পরে দেখা যাবে ভুল হয়েছে। তো এইগুলো একটু সাবধান থাকতে হয়। আমার পার্সোনালি মনে আছে আমি এই অবজেক্টিভটা মানে এরকম একটা অবজেক্টিভ, মানে 0 কেলভিনই আসবে, কিন্তু অ্যান্সারে একবার ফারেনহাইটে দিয়েছিল, আরেকবার দিয়েছিল ডিগ্রি সেলসিয়াস। তো আমি 2বার এইরকম অবজেক্টিভ ভুল করছি, মানে যখন এক্সাম দিতে ছিলাম কোচিং এ। তো এরপর আমি একদম মাথা সেট করছি, আর যা কিছু ভুল করি না কেন এই সোজা অবজেক্টিভ আর ভুল করবো না, বুঝছো? তো তোমাদের একটু সাবধান থেকো যেন এইরকম সোজা অবজেক্টিভ গুলো যেন না ভুল যায়। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ব্যাবর্তন পীড়ন ও ব্যাবর্তন বিকৃতির অনুপাত হচ্ছে। তো এটা আমরা জানি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে ব্যাবর্তন পীড়ন ও ব্যাবর্তন বিকৃতির অনুপাতটা হলো কীর্তন গুণাঙ্ক। কীর্তন গুণাঙ্ক, কীর্তন গুণাঙ্কের আরেকটা বাংলা নাম আছে দৃঢ়তার গুণাঙ্ক বা কাঠিন্যের গুণাঙ্ক। তো অ্যান্সারটা হলো এ। এটা কোথা থেকে পাইছি? ওই যে ইটা ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ ট্যান থিটা আছে না, এটাই চাইছে। এই ইটাটাই হলো কীর্তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, কাঠিন্যের গুণাঙ্ক।
ওকে। আর সবগুলো একটু ইংলিশ নামগুলো মনে রাখবা, যেমন আয়তন গুণাঙ্কের ইংলিশ নামগুলো কি, বাল্ক মডুলাস, এটাও কিন্তু অনেকে জানে না। ঠিক আছে, সংনম্যতাটা কি, 1/, বাল্ক মডুলাসের সমান। ইলেকট্রন ভোল্ট নিচের কোনটির একক? তাহলে ইলেকট্রন ভোল্ট জিনিসটা কি তোমরা বুঝো কিনা একটু দেখো তো। ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট, তাহলে 1 তো 1 এর মতোই রয়েছে। তাহলে ইলেকট্রন মানে একটা ইলেকট্রনের চার্জ যতটুকু, তাহলে একটা ইলেকট্রনের চার্জ কি 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ওকে, আর 1 ভোল্ট এইটাকে যদি কনভার্ট করো, 1 ভোল্ট ইজ ইকুয়ালস টু কি 1 জুল পার কুলম্ব, তাইলে 1 জুল পার কুলম্ব। তাহলে এই কুলম্ব আর এই কুলম্ব কাটাকাটি গেল, তাহলে আলটিমেটলি যেটা থাকে সেটা হইলো 1.6 × 10⁻⁻19 জুল। তাহলে 1 ইলেকট্রন ভোল্টটা আসলে একটা শক্তির একক। এই যে জুল আছে না, যেটা আমাদের কি শক্তির একক বা কাজের একক, তাহলে ডি। এটা একটু মাথায় রাখবা, ইলেকট্রন ভোল্টটা হইলো কাজের একক, কিলোওয়াট আওয়ারটা হইলো কাজের একক, বোর্ডটা কাজের একক। ওই কিলোওয়াট, 1 কিলোওয়াট আওয়ার কি 1 বোর্ড ইউনিট বলে। 81 কোনটি ঘর্ষণ বলের উদাহরণ? কোনটি ঘর্ষণ বলের উদাহরণ? তাহলে আমরা আগেও বলছিলাম যে সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল কোনগুলা, এগুলা থেকে এমসিকিউ আসে। তুমি হয় সংরক্ষণশীল বলের সবগুলো উদাহরণ মনে রাখবা, অথবা অসংরক্ষণশীল বলের সবগুলো উদাহরণ মনে রাখবা। তো আমি একদম প্রথমে সংরক্ষণশীল বলের সবগুলো উদাহরণ মনে রাখতাম, তো সংরক্ষণশীল বলের উদাহরণগুলো একটু বেশি ছিল। তারপর দেখলাম যে অসংরক্ষণশীল বল অল্প কয়েকটা, সান্দ্রতা, তারপর ঘর্ষণ বল, আর একটা জানি কি আছে, 3টা বা 4টা বা 2টা এরকম। তো ওইগুলো মনে রেখে বাকি যা বল থাকবে না কেন সংরক্ষণশীল লাগাই দিতাম। তো ঘর্ষণ বলটা আছে, আর অপশনে দেখতেছি অসংরক্ষণশীল বল আছে, লাগা আমার ডি। ওকে, 82 এক আলোকবর্ষ সমান। তো এক আলোকবর্ষ বলতে অ্যাকচুয়ালি বুঝায় 1 বছরে আলো কত দূরত্ব অতিক্রম করে। এক আলোকবর্ষ কোনো সময়ের একক না, কিন্তু আমি আরেকবার বলি, এক আলোকবর্ষ কিন্তু কোনো সময়ের একক না, এইটা একটা দূরত্বের একক। একদম ভালো মতো মনে রাখবা, এক আলোকবর্ষ কোনো সময়ের একক না, এক আলোকবর্ষ একটা দূরত্বের একক। আর এই দূরত্বটা কি, 1 বছরে আলো কত দূরত্ব অতিক্রম করে। তাইলে আলোর বেগটা তো সমবেগ, তাই না? তাহলে s = v × t করলে আমরা ওইটা পাবো। t এর জায়গায় বসাবা 1 বছরকে সেকেন্ডে নেবা, 365 × একদিনে 86,400 সেকেন্ড। আর আলোর v কত, 3 × 10⁸। এইটা দ্বারা গুণ করলে যে সংখ্যাটা পাবা সেইটা হইলো 1 বছরে আলো কত দূরত্ব যায়। কিন্তু আমাদের এই যে মেডিকেল এক্সামে তো এরকম এত বড় বড় সংখ্যাগুলো গুণ করে তোমার বের করার তো প্রশ্নই আসে না। তো এইটা আমরা মনে রাখবো যে 1 আলোকবর্ষ সমান 9.4 10⁻12 কিলোমিটার অথবা 9.4 10⁻15 মিটার। ওকে, এটা একটু সেট করে রাখো, এটা কিন্তু আরেকবার আরো পাবা, এরকম কোশ্চেন আসছে 1 আলোকবর্ষের। তাহলে এটা হলো 9.4 10⁻15 মিটার অথবা 9.4 10⁻15 কিলোমিটার। একদম এটা সেট করে রাখো, যেন কখনো জানি না বলো, পরীক্ষার আগেও জানি এটা দেখে না যাওয়া লাগে যে 1 আলোকবর্ষ সমান যেন কত, 9.4 10⁻15 মিটার, 9.4 10⁻15 মিটার। যদি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হ্রাস পায় তবে বছরের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আমরা একটা ফর্মুলা এরকম শিখছিলাম না, যে কেপলারের তৃতীয় সূত্র থেকে t² সমানুপাতিক r³ মানে সূর্য থেকে পৃথিবীর বা যে কোনো গ্রহের গড় দূরত্ব যত বৃদ্ধি পাবে তার 1 বছরের সময়কালটাও 3/2 আকারে বাড়বে। মানে 3/2 কেন বললাম, t² সমানুপাতিক r³ হলে t সমানুপাতিক কি r⁻³ বলা যায় না? ঠিক আছে, তাহলে r এর মানটা যত বাড়তে থাকবে, যেহেতু পাওয়ারটা আমাদের 1 এর চেয়ে বড়, তার মানে r এর মানটা যত বাড়তে থাকবে t এর মানটাও কিন্তু বাড়তে থাকবে। r এর মানটা যদি কমতে থাকে
টি এর মানটা আমাদের কমতে থাকবে। তাহলে কারেক্ট অ্যান্সার হলো হ্রাস পাবে। 83 এ নাম্বার কারেক্ট অ্যান্সার। 84তে যাই। কোনটি ভেক্টর রাশির উদাহরণ নয়? তো ভেক্টর রাশির উদাহরণ না, আমি গতকালকে বলছি যে তড়িৎ প্রবাহ, বিভব আর শক্তি, এই তিনটাতে প্যাচ বাজে। এই তিনটা হইলো স্কেলার রাশি, বাকিগুলো তুমি মোটামুটি দেখা বুঝবা, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি বেগ, ত্বরণ, বল, দ্রুতি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি দ্রুতি কারেক্ট অ্যান্সার হবে। বেগ জিনিসটা আমাদের ভেক্টর, আর বেগের সংখ্যাগত মানটাই হলো আমাদের দ্রুতি। ওকে, বেগের সংখ্যাগত না মানটা বললে আবার ভুল হবে, লাইক সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, যার কোনো দিক নেই, দ্রুতি। তো এটা তো জানো, বেগ একটা ভেক্টর রাশি, দ্রুতি একটা স্কেলার রাশি। সোজা কোশ্চেন। 85, প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে, এই সূত্রটি কোন বিজ্ঞানী? কেপলার। প্রথম সূত্র কেপলারের, এটা কি প্রথম সূত্র। তো কেপলারের তিনটা সূত্র তাই গেস মনে আছেই, তো এটা তো আর বিজ্ঞানীদের নাম দিয়া অবজেক্টিভ না, এটা হলো ওই সূত্রটাই, যেহেতু তোমাদের তিনটা সূত্র একদম সিলেবাসে আছে, ওই তিনটা সূত্র কে দিছে একটু তো জানা দরকার। 86, নিচের জোড়গুলোর মধ্যে কোনটির মাত্রা একই? ওকে, আমরা একটু টেস্ট করি কোনটির মাত্রা একই আর কোন দুইটার রাশির হইল যে একক একই, একই কথা, কিন্তু একক এক হইলেই দুইটা রাশির মাত্রাও কিন্তু এক হয়ে যায়। তাহলে দেখো, কাজ আর শক্তি দুইটা কিন্তু এক জিনিস না। প্রথম অপশনটাই কিন্তু কাজ আর শক্তি কি একই জিনিস না, দুইটার একক কি জুল না, তার ফলে এই নাম্বারটা হয়ে গেছে। বল আর কাজের একক কখনোই এক হবে না, বল তো এফ আর কাজ হইল এফ এস, কস থিটা থাকুক আর না থাকুক ওটা ম্যাটার না। বল আর টর্ক, বল হইল এফ আর টর্ক কি আর ক্রস এফ, টর্ক হইল আর ইফ। তার মানে এটাও বোঝা যাচ্ছে যে এই এফ এর সাথে কিছু একটা গুণ হয়ে তারপর এই টর্কের একক পাবা। কাজ আর ক্ষমতা, কাজ তো ডাব্লিউ আর ক্ষমতা কি ডাব্লিউ বাই টি, এটার একক তো এক হওয়ার কোনো চান্স নাই। তার মানে বুঝতেছি এক নাম্বারটাই হবে, ইজি অবজেক্টিভ। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি সময়ের সাথে বস্তুর স্মরণের বলে, আচ্ছা কি লিখলো বুঝলাম না। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর স্মরণে, আচ্ছা তাহলে সেইটাকে বলে তাৎক্ষণিক বেগ। এটা কি বলছে আমি একটু বলি, ভাষাটা হয়তো তুমি এরকম একটু লেখছে, লিমিট t টেন্ডস টু 0 ds ডিভাইডেড বাই dt, এটা বলছে। এইটা ইজ ইকুয়ালস টু কি, এটারে কি বলে? তাইলে সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, সময়ের সাথে দূরত্বের বা স্মরণের পরিবর্তনের হারকে একদম ওই টাইমের তাৎক্ষণিক বেগ বলে। তাৎক্ষণিক বেগটা কি? ধরো তুমি গাড়ি চালাইতে আসো, তো স্পিডোমিটারে কি এক একটা সময় এক একটা স্পিড লেখা থাকবে না? ধরো গাড়িটা চালাইতেছে এখন 75 কিলোমিটার পার আওয়ার, গাড়িটা চালাইতেছে 60 কিলোমিটার পার আওয়ার, তো একদম ওই এক্সাক্ট টাইমে যে বেগটা ওইটারই বলে তাৎক্ষণিক বেগ। সেইটাই বলছে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর স্মরণের পরিবর্তনের হারকে কি বলে। আর বাকিগুলো একটু আলোচনা করি, বাকি বেগগুলো কি। ধ্রুব বেগটা কি? ধ্রুব বেগটা হইলো একটা গাড়ি বা যে কোনো একটা বস্তু যখন চলে তখন সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন যখন হয় না, ওইটাকে বলে ধ্রুব বেগ। যেমন প্রত্যেক আওয়ারে সে 60 কিলোমিটার করে যাইতে আছে, তাহলে এইটাকে বলে ধ্রুব বেগ। গড় বেগটা কি? মনে করো একটা গাড়ি প্রথম সেকেন্ডে 60 গেছে, 2 নাম্বার সেকেন্ডে 75 গেছে, 3 নাম্বার সেকেন্ডে 80 গেছে, 4 নাম্বার সেকেন্ডে 55 গেছে। তো এই 4 সেকেন্ডে যে কয়টা বেগ পাইছো এদের টোটাল যোগফল করে এই 4 দ্বারা ভাগ করলে যে বেগটা পাবা সেইটা ওই গাড়িটার এভারেজ বা গড় বেগ। আর অসম বেগটা কি? অসম বেগ হলো সময়ের সাথে সাথে সে বেগটা চেঞ্জ করতে আছে, এক এক সময় এক একটা বেগে যাইতে আছে, এই জিনিসটাকে বলে ফিনোমেনাটাকে অসম বেগ। তো এগুলো আর হইলো যে এর জন্য এক্সট্রা কি পড়বো, কিছু পড়ার দরকার নেই, এটা তুমি বেসিক দিয়েই পারবা।